আমি ভারতীয় গণমাধ্যমের বিষয়ে যে খবরগুলো আমি সেইগুলোই আজকে উল্লেখ করতে চাই। তারা এতটা গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে প্রত্যেকটি বিষয় এত খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা তারা করছে। রিজেক্টিং ফরেন ইন্টারফারেন্স, শি জিনপিংয়ের কড়া বার্তা, এটি তারা হেডলাইন করেছে। বেইজিংয়ে তারেক রহমান ও শি জিনপিংয়ের বৈঠকের পর চীনের দেয়া যৌথ বিবৃতি ভারতীয় মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করেছে। সার্বভৌমত্বের সমর্থন। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এবং দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস শিরোনাম করেছে, প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের নতুন সরকারকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিরাগত হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার বিষয়ে চীনের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। ভারতীয় বিশ্লেষকদের মতে বহিরাগত হস্তক্ষেপ শব্দটি ব্যবহার করে বেইজিং পরোক্ষভাবে ভারত ও পশ্চিমাদের দিকেই ইঙ্গিত করেছে। চীন ঢাকাকে এই বার্তা দিয়েছে যে বিশ্ব রাজনীতি যেদিকেই যাক না কেন, বেইজিং বাংলাদেশের নতুন সরকারের একটি বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে। প্রত্যেকটা বিষয়ে তারা খুব খুঁটিয়ে খুঁটিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। আপনার কাছে কি মনে হয় বিষয়টি? না, এখন একদিক ব্যাপারটা হচ্ছে কি যে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে এক হিসাবে 1492 সাল হচ্ছে গিয়ে বলা হয় মডার্নিটির শুরু। ওই বছর দুইটা জিনিস হচ্ছিল, একটা হচ্ছে গিয়ে ক্রিস্টোফার কলম্বাস, উনি আমেরিকা ডিসকভার করছিলেন, আর আরেকটা জিনিস বোধ হয়েছিল যে স্প্যানিশ ইনকুইজিশন শুরু হয়েছিল একই বছর। 1492 থেকে যেটা পশ্চিমা সাম্রাজ্যবাদের যেটা স্বর্ণযুগ, সেটা আমি বলবো 1492 থেকে দ্বিতীয় মহাযুদ্ধের পরে, মানে এখন পর্যন্ত, বা 80-90 পর্যন্ত, যে কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধের শেষ পর্যন্ত, এই সময়টায় যে সাম্রাজ্যবাদ, পশ্চিমা সাম্রাজ্যবাদের যে স্বর্ণযুগ, সেটা কিন্তু শেষ হতে যাচ্ছে। হ্যাঁ, সেখানে চীনের যে আপনার যে উত্থান, সেখানে চীন কিন্তু এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দুটো কিন্তু কনসেপ্ট দিয়েছে। একটা হচ্ছে গিয়া গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, আরেকটা হচ্ছে গিয়া গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ। এবং সেখানে সে কিন্তু একটা নতুন আর্কিটেকচারের কথা বলতেছে, যে আর্কিটেকচারে কিন্তু কোনো জোটবদ্ধ দেশ নাই, এবং প্রত্যেকের আপনার নিজস্ব দায় দায়িত্ব মেনে চলবে, এবং তারা তাদের দেশের জনগণের উন্নয়নের জন্য চেষ্টা করবে, এবং কেউ কারো আপনার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। মানে আমি রাফলি এই কথাগুলো বলছি। সো চীন যেটা করেছে সেটা হচ্ছে যে অন্যের সাথে তার যে সম্পর্ক সেটা করেছে সে কিন্তু উইন উইন বেসিসে, অর্থাৎ দুইজনই জিতবে, দুইজনেরই বেনিফিট হবে। এটা কিন্তু একটা নতুন কনসেপ্ট, যেই কনসেপ্টে এর আগে ধরেন আমরা যদি এটাকে ব্রেটন উডসের সিস্টেম যেটা বলে, যেটা আমেরিকা বেসড অর্ডার ছিল, সেই অর্ডারে তারা মুখে বলতো ঠিকই যে হ্যাঁ আমরা দুইজনেই জিতবো, দুইজনেই ট্রেড হবে, কিন্তু আসলে বেসিক্যালি তাদেরই হয়তো, আমাদের কম হতো। সেদিক দিয়ে আমি বলবো যে এটা কমপ্লিটলি একটা ভিন্ন কিন্তু মাত্রা যোগ করেছে, একটা ভিন্ন কনসেপ্টের মাধ্যমে আমরা সাম্রাজ্যবাদের যুগ থেকে বের হয়ে আসছি। এটার সাথে আরও একটা জিনিস আছে, সেটা কিন্তু ডিকলোনাইজেশন, অর্থাৎ আমাদের 47-এর থেকে যে ডিকলোনাইজেশন পিরিয়ড শুরু হয়েছে, আমরা কিন্তু এখনও পুরোপুরি ডিকলোনাইজ নই। এখন যেই মুহূর্তে হোয়াইট বা ইউরোপিয়ান আমেরিকান আধিপত্য যখন আস্তে আস্তে নেমে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের ডিকলোনাইজেশনটাও কিন্তু পূর্ণতা পাচ্ছে। আমি বুঝাতে পেরেছি কিনা? তো এইখানে ভারত বাংলাদেশের সাথে যা কিছু করেছে, এত কিছু বলতে হলে আবার ভারতকে আনার জন্য ফ্রেমওয়ার্কে, ভারত আমাদেরকে যা করেছে আমরা কিন্তু সেটাকে দেখি, বাংলাদেশের যারা চিন্তা করেন, আমরা কিন্তু এটাকে সাম্রাজ্যবাদের প্রিজম দিয়ে দেখি। আমরা কিন্তু এটা মনে করি দিল্লি বেশ সাম্রাজ্যবাদ, মানে দিল্লির কাছে ঢাকা কিন্তু প্রান্তিক, এটা মনে রাখতে হবে, তাই না? দিল্লি হচ্ছে কেন্দ্র, ঢাকা হচ্ছে প্রান্তিক, ঢাকা হচ্ছে একটা কর্নারে। আপনি চিন্তা করে দেখেন যে আমরা ধরেন যদি এটা অখণ্ড ভারত, আপনি যে কথাটা বলেন অখণ্ড ভারত যদি হইতো, তাহলে আমরা হচ্ছে এক প্রান্তে, ওই করাচি আরেক প্রান্তে। সো এই প্রান্ত কিন্তু আসলে কেন্দ্রকে মানতে চাচ্ছে না।
এবং এইটাই এই জন্য বাংলাদেশেরও ডিকলোনাইজেশনের কিন্তু আমরা কিন্তু আরেকটা পূর্ণতার দিকে এখন যাচ্ছি। এখানে ভারত আমাদেরকে এখন পর্যন্ত যেভাবে দেখছে সেটা কলোনিয়াল মাইন্ডসেট থেকে দেখছে, এবং সেই জন্যই কিন্তু ভারত কিন্তু আমাদের এখানে বারবার ব্যর্থ হচ্ছে। 16 বছর থাকার পরও, শেখ হাসিনার পরেও কিন্তু এইরকম চরমভাবে আমাদের প্রতিবাদ কেন হলো? কারণ হচ্ছে যে আমরা যে এক্সপ্লয়টেশন, অবিচার, আমরা এই কথাগুলো বলি, আমরা এগুলো ভারতের কাজের মধ্যে কিন্তু আমরা এগুলোর কিছু প্রতিফলন দেখতে পাই। এখন সেটাকে আমাদের প্রবলেম নাকি উনাদের প্রবলেম, আমাদের কি? আমি তো একটু অন্যভাবে কথা বলি, আমি শহীদুজ্জামান ভাই থেকে না, আমার কথা হলো এটা কমিউনিকেশন প্রবলেম নাকি এটা আপনাদের প্রবলেম? আমি বারবার যেটা বলি যে আপনাদের সাথে, মানে ভারতের সাথে ইসরায়েলের যেই অ্যালায়েন্স বা যেই সম্পর্ক, সেটা তো আমাদেরকে ভয় আশঙ্কা তৈরি করে। তবে এখন আমি শুনলাম যে নরেন্দ্র মোদী নাকি ইয়েতে যাবেন, খামেনির ফিনারেলে যাবেন, সুতরাং এখন উনিও ওইটা একটা ড্যামেজ কন্ট্রোল করার কথা চিন্তা করতেছেন। আই হোপ যে বাংলাদেশের ব্যাপারে ওনারা এত খুঁটিনাটি করে না দেখে, আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে গিয়ে লেট দেম বি লাইক চায়না। চায়না আপনার অন্য দেশে হস্তক্ষেপ করে নাই, নিজের দেশকে আগে উন্নতি করছে। বাংলাদেশেরও অন্য দেশের দিকে তাকানো উচিত না, নিজের দেশ ঠিক করা উচিত। ভারতকেও আমি অযাচিত উপদেশ দিচ্ছি, এই উপদেশ ওনারা হয়তো মানবেন না, যে আপনারা বাংলাদেশের দিকে না তাকায় নিজের দেশের মানুষের অবস্থাটা উন্নয়ন করেন না, তাহলে আপনারা যদি শক্তিশালী হন, আমরাও আপনাদের সাথে অনেক আপনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে হয়তো। সুতরাং আমি মনে করি যে ভারত এগুলো না করে, নিজের দেশের উন্নয়ন না করে বাংলাদেশের দিকে যেটা তাকাচ্ছে, এটা ভারতের জন্য ভালো হবে বলে মনে করি না। জি।